মিসাইল পরীক্ষা চালিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি, কিম জং উনের ট্রাম্পের সাক্ষাতের প্রস্তাবে নেই সাড়া। এটি কি অপমান? এক রাতে 104 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের, কেন যুদ্ধবিরতি ভাঙল দেশটি? ইরানের নিন্দা, বাকি আরব নেতারা কেন চুপ? 13 দেশের 150 ধরনের পনির নিয়ে হয়ে গেল বিশ্বকাপ। কারা করেছে ভিন্ন রকম এই আয়োজন? কিভাবে প্রতিযোগিতার বিজয়ী ঠিক করা হয়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার পৌঁছানোর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একরকম হুঁশিয়ারি দিল মার্কিন শত্রুদের উত্তর কোরিয়া। ট্রাম্প সেউলে পা রাখার কিছু সময় আগেই সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শক্তিশালী ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রগুলো 2 ঘন্টারও বেশি সময় উড়েছে। বিশ্লেষকরা বলছেন, মিসাইল পরীক্ষা শুধু সামরিক প্রদর্শনী নয়, এটি ট্রাম্পের উদ্দেশ্যে কিমের রাজনৈতিক বার্তা। এশিয়ার সফরের আগেই কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প, তবে তাতে কোনো সাড়া দেননি কিম। সব মিলে প্রশ্ন উঠেছে, দুই দেশের শত্রুতা কি আরও বাড়বে? উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার পেছনে কি রাশিয়ার কোনো উস্কানি আছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পা রাখার মাত্র কয়েক ঘন্টা আগেই শক্তিশালী মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশে ট্রাম্পের সফরকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে যেন হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইলগুলো প্রায় 2 ঘন্টা আকাশে ওড়ে, তারপর আঘাত হানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে। ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা হতে পারে প্রায় 2000 কিলোমিটার। ফলে পিয়ংইয়ংয়ের এসব অস্ত্রের আওতায় থাকবে পুরো কোরীয় উপদ্বীপ, জাপান এবং দক্ষিণ চীন সাগরের কিছু অংশ। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে কেন মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া? ট্রাম্প ও কিম জং উনের সম্পর্কের উপর পড়ছে কি অবনতির ছায়া? এবারের সফরে ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছান, তখন থেকেই সবার দৃষ্টি ছিল তার কূটনীতিক গতি প্রকৃতির দিকে। আঞ্চলিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের নানা কার্যক্রম চলমান থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কিম ও ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কিমের সঙ্গে দেখা করতে চান, কিন্তু পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। সম্প্রতি মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে ট্রাম্প জানিয়েছিলেন, কিমের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে, খোলা আছে দেখা হওয়ার দরজাও। আমি অবশ্যই দেখা করতে প্রস্তুত যদি কিম যোগাযোগ করেন। আগেরবারের মতো এবারও আমি ইন্টারনেটে জানিয়েছি দক্ষিণ কোরিয়ায় যাচ্ছি। যদি কিম জং উন দেখা করতে চান, আমি রাজি। সবাইকে জানানো যেতে পারে আমি সাক্ষাতের জন্য উন্মুক্ত। উত্তর কোরিয়ার টেলিফোন যোগাযোগ ব্যবস্থা খুব সীমিত। তাদের কাছে পারমাণবিক অস্ত্রের ভান্ডার আছে ঠিকই, কিন্তু কার্যকর টেলিফোন তেমন নেই। আমি দেখা করতে আগ্রহী। তার সঙ্গে অতীতে আমার সম্পর্ক ভালো ছিল। তিনি অবশ্যই জানেন আমি আসছি। কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে আমি শতভাগ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্পর্ক সবসময়ই ছিল বেশ নাটকীয়। কখনো উষ্ণ করমর্দন, কখনো কড়া হুমকি। কোরীয় উপদ্বীপের রাজনীতি বরাবরই প্রভাবিত হয় এই জুটির কারণে। বিশ্লেষকেরা বলছেন, এশিয়া প্যাসিফিকে অ্যাপেক ফোরামের তোড়জোড়ের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিছক কোনো সামরিক প্রদর্শনী নয়। এর মধ্য দিয়ে পিয়ংইয়ং সাফ জানিয়ে দিচ্ছে, কিছুতেই দুর্বল অবস্থানে যাবে না উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম বলছে, এই পরীক্ষা শত্রুদের মনে করিয়ে দেবে উত্তর কোরিয়া এখন পারমাণবিক শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্রকে এড়িয়ে পিয়ংইয়ং এখন ঝুঁকছে রাশিয়ার দিকে। বিভিন্ন সূত্র জানিয়েছে, কিম তার পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক পাঠিয়েছেন মস্কোতে। ক্রেমলিনের সঙ্গে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ট্রাম্প প্রশাসনের জন্য হচ্ছে অস্বস্তির কারণ। উত্তর কোরীয় নেতার রাশিয়ামুখী কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে আগ্রহী নন তিনি। শেষ পর্যন্ত কিম আর ট্রাম্পের সম্পর্ক কি মিত্রতার সীমারেখায় থাকবে, নাকি শুরু হবে নতুন শত্রুতা, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার যুদ্ধবিরতির মাঝে তা লঙ্ঘন করে গাজায় এক রাতে 46 শিশুসহ 104 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজাবাসীর অভিযোগ, সব জীবিত জিম্মিকে ফেরত পাওয়ার পর বাকি ফিলিস্তিনিদের হত্যায় মেতে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। তবে যথারীতি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে এতে যুদ্ধবিরতি ভেস্তে যায়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির মাঝে এমন হামলার বৈধতা নিয়ে, আর এ নিয়ে ইরান ছাড়া বাকি আরব ও মুসলিম দেশগুলো কেন চুপ? এটি কি যুদ্ধবিরতি নাকি আমেরিকা ইসরায়েলের নয়া ষড়যন্ত্র গাজা মুছে ফেলার?
রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। আবারও এক রাতে ৪৬ শিশুসহ ১০৪ ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করল বর্বর ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল তখনই আবারও তা গুড়িয়ে দিল ইসরায়েলিরা। ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর সব জীবিত জিম্মিকে ফেরত নেয়ার শেষে আবারও নতুন করে বেপরোয়া হয়ে উঠল নেতানিয়াহুর বাহিনী। গেল ১৯ দিনে বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়ে এ পর্যন্ত ২০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিরা। ফলে প্রশ্ন আসে, এত আলোচনার পর কেমন যুদ্ধবিরতি হলো এটি? আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর তা বারবারই কেন ভাঙছে ইসরায়েল? কেন আবার হামলা চালালো গাজায়? এবার কি গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে নিতে চায় ইসরায়েল? আর এতে চুপ কেন আরব ও মুসলিম নেতারা? কি বলছেন ইসরায়েল বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইসরায়েলের দাবি, রাফা সীমান্তে এক ইসরায়েলি সেনাকে হামাস হত্যা করেছে। আর এই অজুহাতে বুধবার গাজায় নতুন করে হামলার নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এরপরই মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত গাজাবাসীর উপর নৃশংস বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিন গাজা সিটির শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলিরা। ঘুমিয়ে থাকায় পালানোর সুযোগটুকুও পায়নি নিরীহ গাজাবাসী। তাই হত্যার শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। হঠাৎ আমরা মাথার উপরে পাথর আর গুলি দেখতে পেলাম। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ভয়ে বাচ্চারা একে অপরকে জড়িয়ে ধরল। চারদিকে শুধু চিৎকার, ধুলা আর ধ্বংসস্তূপ দেখতে পেলাম। আমরা ৭০,০০০-এর বেশি শহীদকে হারিয়েছি। আমরা চাই এবার রক্তপাত বন্ধ হোক। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। আমরা মর্যাদা ও স্বাধীনতার সাথে বাঁচতে চাই। যুদ্ধবিরতি চুক্তি কোথায় হয়েছে যা আমাদের রক্ষা করবে, নিরীহ নারী ও শিশুদের রক্ষা করবে? এটি কি শুধুই আলোচনা, খালি কথা? কোনো মানবিক যুদ্ধবিরতি নেই, কোনো শান্তি নেই। ইসরায়েলিরা সব জিম্মিকে নিয়ে এখন আমাদের আবারও হত্যা করছে। আরব বিশ্ব কোথায়? মুসলিম বিশ্ব কোথায়? তাদেরকে কি বলবো? কোনো ভাষা নেই আমার। তবে ইসরায়েলি সেনা হত্যার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধবিরতির নিয়মিত লঙ্ঘনের অভিযোগ তুলে বাকি ১৩ জিম্মির মৃতদেহ অনুসন্ধান ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে হামাসের কাসেম ব্রিগেড। আর ইসরায়েল মিত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বরাবরের মতোই ইসরায়েলকে সমর্থন দিলেন। বললেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এতে যুদ্ধবিরতি ভেস্তে যায়নি বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালানোয় ইসরায়েলকে দুষছে ইরান। তীব্র নিন্দা জানিয়েছে এই হামলার। তবে কোনো মন্তব্য বা প্রতিবাদ জানায়নি আরব নেতারা। বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর আবারও তা ভাঙার নজির নতুন নয়। বারবারই বিভিন্ন সময়ে যখন খুশি তখন একতরফাভাবে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফলে প্রশ্ন আসে, গাজায় কি কখনো স্থায়ী যুদ্ধবিরতি আসবে? কখনো কি বন্ধ হবে ইসরায়েলের বর্বর নৃশংসতা? রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। অন্ধ্রে আঘাতের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। বুধবার সন্ধ্যা থেকে এটি ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের মসপত্তিলম ও কাকিরানার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হানে মন্থা। ঝড়ের তাণ্ডবে কোনাসিমা জেলার গাছ পড়ে মারা যান এক নারী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মন্থার কারণে নষ্ট হয়েছে ১,৭৬,০০০ হেক্টর জমির ফসল। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে অন্তত ৭৬,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। ব্যাপক ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উড়িষ্যার ১৫টি জেলার জনজীবন। স্কুল কলেজে বন্ধের সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। দক্ষিণবঙ্গের ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, দিনাজপুরের ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গে ঝড় না হলেও টানা বৃষ্টি হচ্ছে। মন্থার কারণে বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ১২২টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি ও তেলেঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় ৩৫টি ফ্লাইট। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন?
এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। জামাইকায় ব্যাপক তাণ্ডব চালানোর পর কিউবায় আঘাত হেনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। প্রাণহানি হয়েছে অন্তত 7 জনের। কিউবায় দেখা দিয়েছে প্রবল বন্যা। জামাইকার উত্তর উপকূলে আঘাত হানার সময় মেলিসার গতিবেগ ছিল ঘন্টায় 185 কিলোমিটার। জামাইকায় 3 জন, হাইতিতে 4 জন ও ডোমিনিক রিপাবলিকে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। ক্যারিবীয় দ্বীপাঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় এটি, যা 2005 সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা বিধ্বংসী হ্যারিকেন ক্যাটরিনার রেকর্ড ভেঙেছে। ব্যাপক তাণ্ডব চালানোর পর মঙ্গলবার সন্ধ্যা নাগাদের শক্তি কমে ক্যাটাগরি 4-এ নেমে আসে। জামাইকায় তাণ্ডব চালিয়ে মেলিসা কিউবা আর রাহমা দ্বীপপুঞ্জের দিকে মোড় নেয়। মেলিসার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে জামাইকার দ্বিতীয় বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে পড়েছে 5,30,000-এর বেশি মানুষ। ক্রিকেট বা ফুটবল নয়, অনুষ্ঠিত হয়ে গেল পনিরের বিশ্বকাপ। শুনতে অদ্ভুত লাগলেও সুইজারল্যান্ডে আয়োজন করা হয় ব্যতিক্রমী ওয়ার্ল্ড র্যাকলেট চ্যাম্পিয়নশিপ, যেখানে বিচার করা হয় 13টি দেশের 150 ধরনের পনির। আয়োজকরা জানান, শুধু পনির নয়, সুইজারল্যান্ডের ইতিহাস ও ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভিন্ন রকম এই প্রতিযোগিতা নিয়ে আরও থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। ক্রিকেট কিংবা ফুটবল নয়, এবার অনুষ্ঠিত হলো পনিরের বিশ্বকাপ। সুইজারল্যান্ডের মনোরম পর্বতগ্রাম মর্যাতে অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমী ও রসনাবিলাসী আয়োজন। 25 অক্টোবর শুরু হওয়া ওয়ার্ল্ড রেকলেট চ্যাম্পিয়নশিপ 2025-এ অংশ নিয়েছেন বিশ্বের 13টি দেশের চিজ নির্মাতারা, যাদের লক্ষ্য ছিল বিশ্ব সেরা রেকলেট চিজের স্বীকৃতি অর্জন। গলানো চিজের ঘ্রাণে ভরপুর এই প্রতিযোগিতায় শুধু খাবার নয়, বরং সুইজারল্যান্ডের ঐতিহ্য ও সংস্কৃতিও উদযাপন করা হয়। র্যাকলেট মূলত একটি ঐতিহ্যবাহী সুইস খাবার, যার ইতিহাস 100 বছর পুরনো। আলপস পর্বতের রাখালেরা শীতের রাতে আগুনের পাশে চিজের চাক গরম করে তার নরম হয়ে আসা অংশ স্ক্র্যাপ করে বা চেঁচে আলু, পিকেল ও শুকনো মাংসের সঙ্গে খেতেন। র্যাকলেট শব্দটি এসেছে ফরাসি শব্দ র্যাকলার থেকে, যার অর্থ ঘষে বা চেঁচে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে এই গ্রামীণ খাবার পরিণত হয়েছে সুইজারল্যান্ডের সাংস্কৃতিক প্রতীকে। রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী মর্যার ওয়ার্ল্ড র্যাকলেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বিচার করা হচ্ছে 150টিরও বেশি ধরনের চিজ, যা তৈরি হয়েছে গরু, ছাগল ও ভেড়ার দুধ থেকে। আমরা শুধু মানুষকে রেকলেট খাওয়াতে চাই না, বরং বিশ্বের বিভিন্ন দেশের চিজকে এখানে এক মঞ্চে আনতে চাই। প্রথম আসরে যেখানে 80টি চিজ ছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 150টির বেশি। এটাই আমাদের গর্ব। প্রতিযোগিতার বিচার কাজ ছিল অত্যন্ত সূক্ষ্ম। প্রথম ধাপে সাধারণ দর্শক ও শিল্প বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয় প্রাথমিক জুরি, যারা প্রতিটি চিজের রং, গলন, গন্ধ ও টেক্সচার মূল্যায়ন করেছেন। এরপর বাছাইকৃত চিজগুলো পৌঁছায় এক বিশেষজ্ঞ প্যানেল বা সুপার জুরির কাছে, যেখানে বসেছিলেন পুরস্কারপ্রাপ্ত চিজ নির্মাতা ও আন্তর্জাতিক স্বাদ বিশারদরা। প্রথমেই দেখা হয় চিজের বাহ্যিক রূপ ও রং, তারপর মুখে নেওয়া মাত্রই বোঝা যায় এটি কি দাঁতে লেগে যাচ্ছে নাকি মিশ্রণভাবে গলে যাচ্ছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য কেবল বিজয়ী নির্ধারণ নয়, বরং পনির তৈরির পেশাটিকে এগিয়ে নেওয়া ও সেরা র্যাকলেট খুঁজে বের করা। একবার যখন কোনো র্যাকলেট বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেটি সারা বিশ্বের বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিযোগিতা কেবল স্বাদের লড়াই নয়, বরং এটি একটি সাংস্কৃতিক বিনিময়ও, যেখানে ইউরোপের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী চিজ তৈরির কৌশল একসাথে মিশে যায়। সুইজারল্যান্ড, ফ্রান্স ও ইতালির সীমান্ত জুড়ে চিজ নির্মাণের যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, র্যাকলেট সেই ইতিহাসের প্রতীক। র্যাকলেটের চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বিশ্বজুড়ে আরও বেশ কিছু বিখ্যাত পনিরের প্রতিযোগিতা রয়েছে, যেমন ফ্রান্সের মন্ডিয়াল ডু ফরমেজ ও যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চিজ কন্টেস্ট, যেখানে প্রতি বছর শতাধিক দেশের অংশগ্রহণে চিজের মান যাচাই করা হয়। সুইজারল্যান্ডের এই র্যাকলেট উৎসব স্থানীয়দের কাছে আবেগ, ঐতিহ্য আর মানুষের রসনাবিলাসের উদযাপন। চিজের ঘ্রাণে ভেসে থাকা এই উৎসব যেন মনে করিয়ে দেয় এক টুকরো র্যাকলেটের মধ্যেই লুকিয়ে আছে সুইজারল্যান্ডের সাধারণ মানুষের জনজীবন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এটা বাংলাদেশ নয়, লেখা বিলবোর্ড টানিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল শেগাকে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী দলটির নেতা আন্দ্রে ভেন্তুরা
সম্প্রতি তার একটি বিলবোর্ডে দেখা গেছে এই স্লোগান। এটি সামনে আসার পরপরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এটিকে বর্ণবাদী আচরণ বলে অভিহিত করা হচ্ছে। কিন্তু পর্তুগালের রাজনৈতিক মহলে হঠাৎ এই বাংলাদেশি বিদ্বেষের নেপথ্য কারণ কি? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 2026 সালের 18 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে পর্তুগালে। এ নির্বাচন সামনে রেখে প্রচারণাতেও নেমে গেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এরই মাঝে একটি দল অভিবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিয়ে আলোচনায় এসেছে। একটি নির্বাচনী বিলবোর্ডে অভিবাসী বাংলাদেশিদের সতর্ক বার্তা জানিয়ে এই আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল শেগার নেতা ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রে ভেন্তুরা। রাজধানী লিসবনের নিকটবর্তী মন্ত্রিজো শহরে টানানো ওই বিলবোর্ডে তিনি লিখেছেন, ইস্তো নাও এ ও বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ নয়। শুধু এখানেই থেমে থাকেননি ভেন্তুরা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ওই বিলবোর্ডটির ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এসব ঠেকাতে তারা ইতোমধ্যেই রাজপথে নেমেছেন। 18 জানুয়ারি নির্বাচনের দিন দেশ কাঁপাতে প্রস্তুত তারা, ফলে কোনো ভয় নেই। এদিকে তার ওই বিলবোর্ড সামনে আসার পরপরই সামাজিক মাধ্যম সহ নানা মহলে ব্যাপক বিতর্ক জন্ম নেয়। অনেকেই এটিকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বলে আখ্যা দিচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বিলবোর্ড সরানোর দাবি তুলছে তারা। বিলবোর্ডে বাংলাদেশের উল্লেখ থাকায় ক্ষুব্ধ ও হতাশ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা এই প্রচারণাকে বৈষম্যমূলক ও অপমানজনক বলে অভিযোগ তুলছেন। এটি বাংলাদেশিদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। কেন হঠাৎ বাংলাদেশিদের বিরুদ্ধে এমন বিদ্বেষ পোষণ করতে দেখা যাচ্ছে পর্তুগালের কিছু রাজনৈতিক মহলকে? বিশ্লেষকদের মতে মূলত এটি বাংলাদেশিদের বিরুদ্ধে নয়, অভিবাসনের বিরুদ্ধে। আন্দ্রে ভেন্তুরা ও তার দল শেগার রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রবিন্দুতেই আছে অভিবাসন বিরোধী অবস্থান। এটিকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদকে উস্কে দিয়ে ভোট টানতে চাইছেন ভেন্তুরা। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে পর্তুগালের নাগরিক ও অভিবাসীদের মাঝে দেয়াল তুলে দেয়া এবং সামাজিক বিভক্তি তৈরির চেষ্টা করছে ডানপন্থী দলগুলো। সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে অভিবাসী শ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মানুষ। পর্তুগালের কিছু রাজনৈতিক দল এটিকে এক ধরনের হুমকি আকারে হাজির করার চেষ্টা চালাচ্ছে। এটি নেহাতই রাজনৈতিক কৌশল। এর আগেও নানা সময়ে অভিবাসন বিরোধী বক্তব্য দিয়ে বিতর্কিত হন আন্দ্রে ভেন্তুরা। তার দল শেগা বা সমভাবাপন্ন দলগুলো এভাবে পর্তুগালে বাড়তে থাকা অভিবাসন বিরোধী মনোভাবকে আরও উস্কে দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভেন্তুরার বিলবোর্ডে দেয়া বক্তব্যকে বিদ্বেষমূলক অপরাধ বলে আখ্যা দিয়েছেন পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির নেতা ইসাবেল মোরেইরা। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে উদ্ভূত এই পরিস্থিতিতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানিয়ে আশ্বস্ত করা হয় যে এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। দর্শক, ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।